I'll kick off, sir. I'll kick off. Go ahead, start. Hello, everyone. Welcome to our webinar, Youth Career Talk. In this webinar, we invite someone from expert panel, and we also invite some fresh graduates to know the present employment perspective of Bangladesh. We're very much happy because today we have with us Mr. Arosto Khan. He's the MD and CEO of Impress Capital Limited. He Mr. Before joining Impress Capital, Mr. Khan has glorious career. He belonged to the Bangladesh Civil Service 1982 batch, and before assuming his current roles, Mr. Khan was member of Planning Commission, Minister of Planning, and Secretary to the government. He was the chairman of Islamic Bank Bangladesh Limited, Bangladesh Commerce Bank Limited, and also acting chairman of Agrani Bank Limited. He served for 5 years as additional secretary at the economic relation ডিভিশন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার একজন হার্ভার্ড অ্যালামনাই। আমরা স্যারের বর্ণাঢ্য ক্যারিয়ার এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্যারের যে অভিজ্ঞতা সে সম্পর্কে শুনবো। স্যার, আজকে এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম। Thank you very much. আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের আরেকজন গেস্ট। শি ইজ নান আদার দেন মিস সাদিয়া রহমান তিশা। শি ইজ স্টুডেন্ট অফ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ইউনিভার্সিটি অফ ঢাকা ফ্রম ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স। সাদিয়া, আজকের এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম। Thank you very much, Bhaiya. I am really honored to have this part, and I came to face talk with a very honorable person. I'm really blessed. Thank you. ওকে স্যার, আমি প্রথমে আরো স্যারের কাছে একটু জানবো। স্যার, আমরা ইউথদেরকে নিয়ে বা ইউথ এমপ্লয়মেন্ট নিয়ে আমরা পরে যাচ্ছি। তার আগে স্যার, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার এবং আপনার ছোটবেলায় বেড়ে ওঠা এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। এবং আপনি গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে জয়েন করেন, আপনার কি এটা আপনার আগে থেকে ছিল যে আপনি বাংলাদেশের যে ট্রান্সফরমেশন, আমাদের ইকোনমিক হোক বা বাংলাদেশের ওভারঅল ট্রান্সফরমেশনে আপনি হেল্প করতে চান, কন্ট্রিবিউট করতে চান, এই ধরনের বোধ কি আগে থেকে ছিল, না এটা একটা কাকতালীয় ভাবে হয়েছে? Anyway, thank you very much. And I think this kind of program and webinars are useful, should be very useful. And I think this is a great initiative, particularly in trying to energize graduating students from different universities as to how to pick up their careers. And this is very important. Amra, you see, 1980s পর্যন্ত বাংলাদেশে the legacy that we have had was basically গভর্নমেন্ট ওয়াজ দ্য মেজর এমপ্লয়ার, তাই না? গভর্নমেন্টই বড় এমপ্লয়ার ছিল। অ্যান্ড দিস হ্যাজ বিন হ্যাপেনিং ডুরিং দ্য মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পরবর্তী বা তার নিচে যে সার্ভিসগুলি পরবর্তী পাকিস্তান, পাকিস্তান কেম ইন টু বিং সিএসপি অ্যান্ড ইউ সি সিভিল সার্ভিস এখানে। সো বেসিক্যালি গভর্নমেন্ট ওয়াজ দ্য মেজর এমপ্লয়ার। কিন্তু জাস্ট তো গভর্নমেন্ট বিং ওয়াজ দ্য মেজর এমপ্লয়ার। তো এখন আমাদের 1980s থেকে জেনারেল এরশাদ's গভর্নমেন্ট ওয়াজ দেয়ার, আপনি দেখেন গ্রোথ অফ দ্য কান্ট্রি ওয়াজ লাইক 3%, 3.5% ছিল। It is only when a development, when actually যখন জেনারেল এরশাদ, when the democratic government came into power, growth started actually bulging out. ধরেন growth 5%, 6% করে growth হয়েছে, and that ran for until very recently আমরা 6%, 7% পর্যন্ত গ্রোথ পেয়েছি। So when there is growth, there is more absorption, employment ওইখানে হয়েছে। আপনি প্রাইভেট সেক্টর, আমরা দেখেন 1980s আমি একবার, বিফোর আই ওয়েন্ট টু দিস জয়েন দ্য সিভিল সার্ভিস, এমনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকতে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম। শ্রীলঙ্কা তখন যুদ্ধ শুরু হচ্ছিল টাইগার্সদের, তামিল টাইগার্সদের সাথে। So a lot of Sri Lankan garment industry which were in Sri Lanka and very deeply rooted, and they were very good at it, those garment industries has had to relocate, and many of them came to Bangladesh. So এটাও একটা বিশাল থ্রাস্ট ছিল বাংলাদেশের ইকোনমির গ্রোথের ব্যাপারে। সো ওইটার সাথে কিন্তু এমপ্লয়মেন্টগুলিও লিঙ্কড আছে।
Our private sector, it is only then we understood that the private sector is the bulwark of growth. Growth কিন্তু প্রাইভেট সেক্টর থেকে হয়, নট গভর্নমেন্ট। গভর্নমেন্ট কয়জন লোকরে এমপ্লয় করে? আমরা টোটাল যে অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি আমরা 7%, 7.5% অফ দ্য জিডিপি উই স্পেন্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। গভর্নমেন্ট সাইড থেকে জিডিপির প্রায় 7 কি 7.5% ইনভেস্টমেন্ট হয়। ইনভেস্টমেন্ট ratio as in terms of GDP is only 7%. কিন্তু private sector growth GDP as a percentage of GDP private sector investment is like 24%. So it is pretty high. So সবসময় তাই হয় এবং এইটাই হওয়া উচিত। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ওইভাবে যারা আসছে, মানে আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের গ্রোথ in this country is linked to higher employment also that has happened. I mean, with this little introduction, I would like to go back. You wanted to know about my background. I literally grew up in city of Dhaka. আমার বাড়ি মানিকগঞ্জ, and but I studied all through in Dhaka and I graduated from Shaheen School. Just আমাদের স্বাধীনতা 1972 ওয়ানের স্বাধীনতার পরে 72-73 আমরা আমি 73 ব্যাচ ম্যাট্রিকে। Then after that I went to Dhaka Notre Dame College. Notre Dame College থেকে পাশ করার পরে ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে ভর্তি হই এবং সেখানে অনার্স অ্যান্ড মাস্টার্স করার পরে and you said that were you targeting? Yes, I was always targeting the civil service. At that point of time also এই যে এমপ্লয়মেন্ট ইন দ্য প্রাইভেট সেক্টর, ভালো চাকরি কিন্তু তখন ছিল না। এটা বলতে সিভিল সার্ভিস ওয়াজ হোয়াট উই অল অ্যাসপায়ার টু, অ্যান্ড সিভিল সার্ভিস হ্যাজ লটস অফ গ্ল্যামার অলসো। এটা এখনকার যেমন আমার ছেলে, আমার ভাতিজা, আজকাল ওরা সিভিল সার্ভিসের অত গ্ল্যামারাস মনে করেন না। But it does have a glamour. It has a lot of weight. It is অস্বীকার করার কিছু নাই। And I do not regret the fact that I joined the civil service and the career pursued this career. তো আমার মনে হয় ওইভাবে আমি 82 পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস ঢুকলাম। আফটার 4 or 5-6 years আমি আমাদের একটা অপরচুনিটি হলো যে ফ্রম অ্যাক্রস দ্য সিভিল সার্ভিস বিউরোক্রেসি there were an opportunity was there to get a scholarship to get enrollment in Harvard that will be funded by the USAID. তখন আমি ভাবলাম যে ইটস নট এ ব্যাড আইডিয়া, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্লাই। তো ইট ওয়াজ মানে অনেক লম্বা প্রসেস ছিল। 3টা হার্ভার্ড থেকে, চার্লস উইলিয়ামস কলেজ থেকে 2বার 2জন এসে আমাদের ইন্টারভিউ করলো। তারপরে অনেক স্ক্রিনিং এর পরে আই ওয়াজ সিলেক্টেড অ্যালং উইথ রিনি রেজা, আমাদের সিভিল সার্ভিসের অ্যাডমিনের আরেকটা মেয়ে ছিল রিনি রেজা। এখন রিনি রেজার মানুষ চিনে না বিকজ সি লেফট। শম্পা রেজার অনেক চেনে, সে শম্পার হলো বড় বোন ছিল, শম্পার বড় বোন। এবং শম্পা ওয়াজ মাই ক্লাসমেট, রিনি ওয়াজ 1 year সিনিয়র ইন সায়েন্স স্কুল। তো আমি রিনি আপা বলতাম। যাই হোক, আমরা 2জন হার্ভার্ডে গেলাম ওই 89-90 ক্লাসে। তো ভেরি এইটু ওইখানে যে ওইখানে দিস ইজ এ কোর্স দ্যাট ইজ MPA, মাস্টার ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ অফার্ড। এটা হলে মিড ক্যারিয়ার প্রোগ্রাম। এটা হয় কি পিপল হু হ্যাভ সার্ভ 5 years or more সার্ভিস ইন গভর্নমেন্ট or in corporate sector, 5 বছর যদি চাকরি হয় তাহলে দিস পিপল আর এন্টাইটেল টু জয়েন। আমি গেছিলাম জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে। সেখানে I started pursued my education there. I did a master's in MPA, their master in public administration. One good thing about Harvard is that you have 3 major universities. One is Harvard. Harvard is লাগানো হলো MIT, Massachusetts Institute of Technology, and another university is called Tufts University. Tufts University সেটা হলো Fletcher School of Diplomacy, খুব ফেমাস একটা স্কুল আছে। আউট অফ schools are like they are big departments. তো ফ্লেচার টাফটস ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট পরে আমার ওয়াইফ কিন্তু টাফটস মেডিকেল স্কুল থেকে পাশ করে she did her ওইখানে ফেলোশিপ করে দেন শি কেম টু ঢাকা ব্যাক। সে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। সো এনিওয়ে we both have a very strong Boston background, and we take a lot of pride and have good memories of studying at Harvard and at Tufts.
সো এই হলো ক্যারিয়ার। দেন আমি যদি ছোট্ট করে আরেকটু ইফ ইউ টেক ইট ফরওয়ার্ড, আফটার কিছু দিন পরে আই বিকেম ডেপুটি সেক্রেটারি অ্যান্ড আই সার্ভড about 9 years as deputy secretary, then as joint secretary budget, and তারপরে additional secretary budget. So সিভিল সার্ভিসে তিনটা জয়েন্ট সেক্রেটারি খুব পাওয়ারফুল। একটা হলো জয়েন্ট সেক্রেটারি পলিটিক্যাল, যারা নাকি ডিটেনশন দেওয়ার ক্ষমতা ছিল, মানে হোম Right, মিনিস্ট্রি। right. আর একটা হইলো এই আপনার অ্যাপয়েন্টমেন্ট, ওইটারে এসিডি বল, মানে সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট দেয় যে এস্টাবলিশমেন্টে, তার পিছনে পিছনে সবাই ঘুরে যাতে আমার প্রমোশন, মানে বিশেষ করে পোস্টিং টোস্টিং করে। আর একটা থার্ডটা হলো জয়েন্ট সেক্রেটারি বাজেট, which I was there for about 5 years. It's a long time. So that way কিছুটা পরিচিতি এর জন্য আমার আমার ব্যাপারে একটু বেশি। তার পরবর্তী সময় my engagement with the banks, IFSC Bank, I was director there for 6 years. Then I joined, I was there for Ogroni Bank ছিলাম, and I was for chairman for 7-8 months as acting chairman ছিলাম. Then I became chairman of Bangladesh Commerce Bank, and then eventually became chairman of Islamic Bank, the largest bank in the country ওই সময় ছিল। So anyway, for different obvious reasons, I couldn't stay there. So I decided to quit Islamic Bank, and I'm back in the private sector. So broadly, this is my journey. If it so that's it. আমার আপাতত এইটুকুই থাক। আর আমি যেটা বললাম যে দিস ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ, আই থিঙ্ক। এটা আমার মনে হয় বিভিন্ন লোকের দেখে যদি ইফ ইউ টক অ্যান্ড হ্যাভ পিপল হুকড ইন who are potential beneficiary of this kind of programs, I think this will be a great idea. That মানে ভালোই হবে আমার মনে হয়। Thank তো you. থ্যাংক ইউ ভেরি Thank you, মাচ। sir. থ্যাংক ইউ স্যার। আপনার ইন্ট্রোডাকশনটা শুনে আপনার বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা আইডিয়া হলো। আসলে সত্যি কথা বলতে স্যার, টু টু রিয়েলি বিকাম এ সিজন পারসন, একজনকে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমরা সেই অভিজ্ঞতা হয়তো এখনো অর্জন করতে পারিনি, কিন্তু আপনার অভিজ্ঞতা শুনে অন্তত আমাদের মধ্যে একটা ইন্সপিরেশন আসবে যাতে আমরা সেই পর্যায়ে যেতে পারি। আমাদের সাথে আজকে আমাদের একজন ইউথ লিডার আছেন, শি ইজ সাদিয়া রহমান তিশা। তিশা, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আমরা যেহেতু ঈদ ক্যারিয়ার নিয়ে কথা বলবো, আহ, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আনডাউটেডলি ওয়ান অফ দ্য টপ বিজনেস স্কুলস ইন বাংলাদেশ, বাট এরপর আমি যেটা প্রশ্ন করব, বিশ্ববিদ্যালয় থেকে কি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একাডেমিক নলেজের পাশাপাশি বা একাডেমিক লেকচারের পাশাপাশি আপনাদেরকে কি কোনো ব্রিফ দেওয়া হয়, অথবা আপনাদেরকে কি সেরকম প্রস্তুত করা হয়? না বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেন্ডটা অনেকটা এরকম হয়েছে, দে জাস্ট ফোকাস অন একাডেমিক curriculum and academic knowledge, academic lecture? থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বাংলায় বলি। হ্যাঁ, বাংলায় বলো, বাংলা better. আমার হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আছি। তো আমার ডিপার্টমেন্ট বেসিক্যালি এটা কর্পোরেট রিলেটেডই বেশি এখানকার ইয়াগুলো। কিন্তু সত্যি বলতে মানে আমাদেরকে ইন্টার্নশিপ বা থিসিস ছাড়া মানে ফিল্ডে কোনো আইডিয়া থাকে না। যখন আপনি থিসিস বা ফিল্ড করতে যান 4th ইয়ার বা মাস্টার্সে, তখন আপনি একটা মানে রিয়েল লাইফ ওয়ার্ল্ডের একটা এক্সপিরিয়েন্স পান বিভিন্ন ইয়াতে। বাট এছাড়া হ্যাঁ, আমাদের অনেক টিচার আছে যারা হচ্ছে আমাদেরকে বলে যে তোমরা যদি এই সেক্টরে যেতে চাও তোমাদের এই জিনিস লাগবে। যেমন তুমি যদি ব্যাংক বা কর্পোরেট মাল্টি ন্যাশনাল, ওরা খুবই স্কিলফুল খুঁজে, তোমরা যদি স্কিল নিতে চাও এসব লাগবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে মাঝে মাঝে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন ওয়ার্কশপও করা হয়, কিন্তু বেসিক্যালি ক্লাসরুমে বা স্যাররা মানে তেমন একটা মানে সত্যি বলতে মানে স্কিল রিলেটেড তেমন কোনো অ্যাকশন নেন না, মানে যেটা সত্যি। আমাদের সবকিছু একাডেমিক বেস হয়ে যায় যে আমাদের সিজি মাস্ট, আমরা যেখানেই যাই না কেন আমাদের সিজি লাগবেই, আমাদের থিওরি রিলেটেড নলেজ অবশ্যই থাকতে হবে একাডেমি আগে। এই জিনিসটা মানে স্যারদের থেকে আমরা এটা এরকম ভাইব পাই। তো একাডেমি বা স্কিল রিলেটেড মানে 4th ইয়ারে গেলে মানে 1st ইয়ার থেকে 3rd ইয়ার পর্যন্ত তেমন একটা পাওয়া যায় না। যেমন আমি সদ্য 4th ইয়ারে উঠছি, এর আগে হচ্ছে মানে আমাদের একাডেমি রিলেটেড মানে যারা হচ্ছে ছিল নিজের থেকে, তারা কিছু ইনফরমেশন গ্যাদার করছে, বাট একাডেমি থেকে কোনো সাপোর্ট পাইনি এরকম। ওকে,
আচ্ছা, This is এখানে আই আন্ডারস্ট্যান্ড হার ইস্যুস। এটা আসলে ইটস এ বিগ প্রবলেম। আমাদের একটা প্রজেক্টে হয়েছিল, সেই প্রজেক্টটা প্রথমে ইটস অ্যাবাউট $1 billion প্রজেক্ট। এটা সিপ প্রজেক্ট, স্কিলস ফর এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, SCIP। হ্যাঁ, সিপ প্রজেক্ট ADB ফাইন্যান্স করেছিল, এবং one of the target of this SIP project was to এই হয় কি, ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সবচেয়ে এরা কারিকুলাম তৈরি করে, কারিকুলাম পড়ানো হয় ছাত্রদের, কারিকুলাম পড়ানোর পরে পরীক্ষা দেয়, পাশ করে, অ্যান্ড নাও তুমি যাও। তো পাশ যখন করে, শি ইজ নট, অ্যান্ড এই পাশ করে কোথায় যাবে? ইন্ডাস্ট্রিতে যাবে। কারণ আমাদের right. যখন ইন্ডাস্ট্রিতে যায়, তখন দেখা যায় ইন্ডাস্ট্রির যে নিড আর আমাদের নিডের মধ্যে হিউজ গ্যাপ। সো এই প্রজেক্টটা কনসেপ্টটা ছিল হাউ টু kind of interface, a kind of understanding, interfacing between the industry needs and the curriculum. তখন ইন্ডাস্ট্রির সাথে যদি একাডেমিক্সের কথা না বলে, একাডেমিক্সরা তো আহ, বানিয়ে ছেলেদের ছেড়ে দিলে হবে না, মেয়েদের ছেড়ে দিলে হবে না, দে নিড টু বি অ্যাবজর্বড। তো এখন অ্যাবজর্ব হবে কখন? ইফ ইট দের ইজ ইন ডিম্যান্ড ফর ইট। সো আমার সেই প্রজেক্টটা ছিল যে হাউ ক্যান বি ডেভেলপ কারিকুলাম উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য একাডেমিক্স, এবং করে যখন নাকি এরা ইয়েতে যাবে, ইন্ডাস্ট্রি মার্কেটে যাবে, দেখা যাবে দ্যার ইজ এ ডিমান্ড ফর দিস কাইন্ড অফ গ্রাজুয়েটস। সো দিস ইজ ওয়ান থিং আমার কাছে, যেটা আমরা উই আর ট্রাইং দ্যাট ফ্রম গভর্নমেন্ট সাইড থেকে। আমি ইয়ারডিতে যখন এডিশনাল সেক্রেটারি ছিলাম, আমি এই প্রজেক্টটা নেগোশিয়েট করেছিলাম না। এবং নাও ইট ইজ লাইক দিস প্রজেক্টের সেকেন্ড ফেজ চলতেছে। এখানে ধরে আমরা প্রায় দেখি যে মিড লেভেল যে ফ্লোর ম্যানেজার্স আছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, সেখানে দে আর মেনি অফ দেম আর ফ্রম ওভারসিজ। তারা মানে ফ্লোরের আমাদের ম্যানেজার নাই, মিড ক্যারিয়ার ম্যানেজার নেই, মানে আমাদের লেবারার আছে কিন্তু ম্যানেজার আনে শ্রীলঙ্কা থেকে আনে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আনে। সো এই জিনিসটা ডেভেলপ করার জন্য আমরা বুটেক্স, আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটিতে পড়েছিলাম, আর IBA এর সাথে আমি ওই প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম। IBA তে আমরা 3 মাসের এক প্রোগ্রাম IBA তেও করা হয়েছিল। এবং দিস ইজ হাউ উই ট্রাই টু, মানে ইন্ডাস্ট্রির সাথে এঙ্গেজমেন্টটা করা। IBA এর ছেলেরা হয়তো 2 মাস কোনো একটা ফ্যাক্টরি ফ্লোরে কাজ করলো, ওয়ার্ক ফর 1 year, 1 month or so. So that gives them a huge exposure as to how their knowledge that they have learned in the institute are reflected and utilized in the industries. So this is আমার মনে হয় এই বিষয়টা আমরা ওয়াকিবহল, এবং I think we are working on that. Government is working on that. গ্রেট গ্রেট Uh, স্যার। এখানে একটা সুন্দর একটা কথা আপনি তুলে ধরেছেন যে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে রিলেশনশিপ বা এঙ্গেজমেন্ট, এটা আমাদের আরো বেশি করে দরকার, যার ফলে প্র্যাকটিক্যাল ফিল্ডে ছাত্ররা কিভাবে কন্ট্রিবিউট করবে এটা যাতে তারা আগে একটু আইডিয়া পেতে পারে। তো অন হ্যাঁ, হ্যাঁ। অন ডে তো স্যার আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার আপনি সিভিল এভিয়েশনে এত বড় একটা ক্যারিয়ার করলেন, আপনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলেন। ইট ডিডন্ট হ্যাপেন ওভারনাইট, এটা একটা স্ট্রাকচারড একটা Yeah. প্ল্যানিং ছিল। আমাদের অনেক সময় ইউথরা একটা প্রবলেমের মধ্যে পড়ে, তারা কোন ধরনের ক্যারিয়ার চুজ করবে এবং কোন ধরনের ক্যারিয়ার ফিল্ডে দে শুড ডাইভ ইনটু, এটা নিয়ে অনেক ধরনের কনফিউশনে ভুগে। সো একটা ক্যারিয়ার গড়ার আগে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিভাবে নিজেকে প্রস্তুত করবে? সে একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। বিফোর দ্যাট আই উড লাইক টু, ইয়েস, আমি একটু বলতেছি, সিন্স ইজ এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। আমি একটা বই পড়তেছি, বইটা নাম হলো হোম ইন দ্য ওয়ার্ল্ড। ইটস অ্যাবাউট 450 পাতা। এটা অমর্ত্য সেনের মেমোয়ার্স, ডক্টর অমর্ত্য সেন, নোবেল লরিয়েট। এবং দিস ম্যান, তার ক্যারিয়ারটা যে কিভাবে সে ডেভেলপ করছে, আই এম সো অ্যামেজ। অ্যাজ আর্লি 1930-তে তার জন্ম। তার বাবা ঢাকা ইউনিভার্সিটিতেই পড়াতেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এবং তার বাবা ঢাকা ইউনিভার্সিটি পড়াতেন প্রি পার্টিশন ডেজ, তখন বাংলাদেশ পাকিস্তানও হয় নাই। তার বাবা, বাট হি ওয়াজ বর্ন ইন শান্তিনিকেতন, বাট হি, মানে তার বর্ন হওয়ার কথা ছিল ঢাকাতেই, শান্তিনিকেতনে কেন হইলো? বিকজ শান্তিনিকেতনে তার নানা
ক্ষিতীশ মোহন সেন ওইখানে হি ওয়াজ ওয়ার্কিং ক্লোজলি, জাস্ট সেকেন্ড ম্যান আফটার রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ওনার পজিশন ছিল। ভেরি রেসপেক্টেড সংস্কৃত স্কলার তখন ছিলেন। আর এই ভদ্রলোক এরা ঢাকায় ছিল বিকজ তখন তার পার্কিটেশন হয়নি, আর এদের বাড়িও ছিল মানিকগঞ্জে। আমার বাড়ি আর ওদের বাড়ি এর মানে অমর্ত্য সেনদের বাড়ি ইজ লাইক ম্যাক্সিমাম 3-4 কিলোমিটার হবে। তো ওইখানে সে ন্যারেটিভে বলে যে আমরা যতদিন, আমি 5, 6, 7, 8 বছর ঢাকায় ছিলাম যখন, আনটিল পার্টিশন, আমরা প্রতি বছরই মানিকগঞ্জ যেতাম আমরা এই পুজোর সময়। সো যাই হোক, সেটা হলো হি গ্রু আপ দেয়ার। কিন্তু তার ট্রান্সফরমেশনটা হয়েছিল যখন হি ওয়াজ বর্ন দেয়ার, বাট হি কেম ব্যাক উইথ বাবার সাথে থাকার জন্য, মার সাথে থাকার জন্য আবার ঢাকায় আসছে এবং সেন্ট গ্রেগরিস স্কুলে সে ভর্তি হয়। সেন্ট গ্রেগরিস থেকে পাশ করলো এবং সেন্ট গ্রেগরিস কিন্তু খুব ভালো করে নাই সে। আউট অফ 35 স্টুডেন্টস হিজ পজিশন ওয়াজ লাইক 30-31, ভেরি মানে কিন্তু তার ট্রান্সফরমেশনটা হচ্ছে শান্তিনিকেতনে যেখানে দিস ইজ লাইক এভরিথিং ইজ মানে এন্টায়ার থিং ইজ লাইক এ বুক, ইউ লার্ন এভরিথিং। গাছের তলায় পড়াশোনা হইতেছে, ইউ ক্যান ডিবেট। তার কোনো কোনো মানে ফিক্সড কোনো কারিকুলাম ছিল না, ইটস ওপেন ছিল। তারা ডিবেট করতো, নানার কাছ থেকে সে লট অফ নলেজ। হি ওয়াজ এ, আমি জানতাম না সে যে সংস্কৃত স্কলার অ্যান্ড ভেরি গুড ইন সংস্কৃত। সেটা ম্যাথমেটিক্স তো মানে ইন্ডিয়ান যে ওল্ড ম্যাথমেটিক্স, ধরো জিরো কনসেপ্ট, ইন্ডিয়া থেকে আসছে আর কি। দ্যাট আর মেনি গ্রেট ম্যাথমেটিশিয়ান, লাইক অ্যারাব ওয়ার্ল্ডে কিন্তু অনেক বড় বড় ম্যাথমেটিশিয়ান ছিল তারা। আবার এইটা, সো ম্যাথমেটিক্সের লার্নিংটা ওইখান থেকে হয়েছে। এবং অমর্ত্য সেন ইজ সাচে, মানে হি ওয়াজ ওইখান থেকে সে যাই হোক পাশ করার পরে দেন হিজ লার্নিং নানা টানার ওর কাছ থেকে শিখে তারপরে পাশ করে তার স্বাধীনতা হয়ে মানে পার্টিশন হয়ে গেল। দেন হি গোজ টু ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ ইজ দ্য হাব অফ অল দ্য ইন্টেলেকচুয়ালস অফ ইন্ডিয়া। হ্যাঁ, কলেজ স্ট্রিটের ওই কফি হাউসের গল্প, মানে বাট দে শুড গল্প না, তারা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স এত করতে 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 তখন মার্কসিজমের সাথে তার সাক্ষাৎ, লার্নিং অ্যাবাউট মার্কসিজম এন্ড এভরিথিং, এঙ্গেলস, ওর লার্নিং গুলো ওইখানে হয়েছিল না। এসব করতে করতে দেন হিজ ফাদার একবার তার কি যে মাউথে মুখে ক্যান্সার হচ্ছিল, বাট হি রেডিয়েশন হি সার্ভাইভ দ্যাট অ্যান্ড দেন হি ডিসাইডেড হি উইল গো। কোথায় যাবা? তো ইয়েতে যাবে, হি উইল গো টু ইংল্যান্ড। অ্যান্ড কোথায় ভর্তি হবা? সে বলে আমি অক্সফোর্ডের বাবা বলছে, বলে অক্সফোর্ডে যাবো না, আমি কেমব্রিজে যাবো। সে হি ওয়েন্ট টু কেমব্রিজ, অ্যান্ড কেমব্রিজে প্রথমে বাদ তাকে দেয় নেই, কিছুদিন পরে আবার একটা চিঠি আসছে, না ইউ ক্যান গো। নাও হি ডিড নট হ্যাভ ইনাফ মানি টু টেক, তখন BOAC ছিল, ব্রিটিশ এয়ারওয়েজের নাম ছিল, 52-র কথা বলতেছি, 1952। তখন পয়সা নাই, তারপরে সে বোম্বে থেকে একটা জাহাজে তারা আস্তে আস্তে রেড সি দিয়ে মেডিটেরিয়ান পার হয়ে হি গোস টু ইংল্যান্ড অ্যান্ড হি গোস এট, তো ওইখানে যে ভর্তি হইলো কেমব্রিজে। কেমব্রিজে যে সে এঙ্গেজ হলো, সে কেমব্রিজে যখন গেছে হি ওয়াজ ভেরি ম্যাচিওর পার্সন, মানে এত লেখাপড়া কলকাতা পড়ে গেছে যে কেমব্রিজে হি ওয়াজ টপিং অ্যান্ড হি স্টুড ফার্স্ট অল দ্য টাইম। প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট হয়েছে, ওইখানেও ফার্স্ট হয়েছে। এবং হি ওয়াজ প্রিপেয়ারিং। এবং এক একটা স্কলার, দেখো তোমরা যে পড়াশোনা করো, ট্রাই টু এঙ্গেজ উইথ দ্য টিচার্সদের সাথে এঙ্গেজ হবা, টিচারদের রিসার্চ করতেছে কি করে, যদি করে তাদের হেল্প করো, দ্যাট ইজ হাউ ইউ গ্রো। এবং তার যে নাম্বার অফ ইকোনমিক্স যারা ছিল তখন, many economists গ্লোবাল লেভেলের যারা ছিল, they were studying at Cambridge, so he interacted. আমি যেটা বলতেছি যে তার ক্যারিয়ারটা পারসিউ করছে কেমনি, কিভাবে, how he targeted himself to advance him। তারপরে at one point of time সে এটা করতে করতে হার্ভার্ডে যায়। হার্ভার্ডে যখন ট্রিনিটি স্কুলে কলেজে পড়ায়, ট্রিনিটি ইজ দ্য বেস্ট কলেজ ইন কেমব্রিজ, সেখান থেকে গেল হার্ভার্ডে যখন পড়ায় তখন আমি হার্ভার্ডে, অ্যান্ড হ্যাঁ, আই ওয়াজ এট হার্ভার্ড না। তো হার্ভার্ডে মানে সে অমর্ত্য সেন হার্ভার্ডে
ট্রিনিটি থেকে আনা হয়েছে, বিকজ everybody was saying that he is likely to get Nobel Prize in his field of study. এবং দেখো ওই যে the concept of entitlement, ও যে বললো না, ও বলে আমি আমি ওই শান্তিনিকেতনে ভুকা মানুষের মানে কষ্ট, মানে যখন 1943 যে ফ্যামিন হয়েছিল, হি ওয়াজ ইন শান্তিনিকেতন। হ্যাঁ, 43 ফ্যামিন ওয়াজ ভেরি ব্যাড ফ্যামিন। এবং সে তখন দেখছে এবং পরে তার পার্সু করছে এডুকেশন যে ইট ইজ নট দ্য লেস সাপ্লাই অফ ফুড ইন দ্য মার্কেট দ্যাট কজড ইট, ইট ইজ বিকজ অফ দ্য ল্যাক অফ এন্টাইটেলমেন্ট। মানুষের টাকা ছিল না, গরিব মানুষ মারা গেছে, ধনীরা তো মারা যায়নি। তো হি স্ট্যাবলিশ যে ইট ইজ দ্য ল্যাক অফ এন্টাইটেলমেন্ট। তো যাই হোক, এইটা করতে করতে সে তার যে সোশ্যাল চয়েস একটা কনসেপ্ট আছে, এটা ফ্রেঞ্চরা শুরু করেছিল। যে হাউ টু সোশ্যাল চয়েসটা হইলো মানে হাউ টু অ্যাগ্রিগেট, দিস ইজ এ খুব ম্যাথমেটিক্যাল একটা ইস্যুস, সেইটার উপরে তার রিসার্চ করে এবং তার পিএইচডি কেমব্রিজে ওইটার উপর করে। এবং যখন করে সবাই বলে না তুমি এটাতে করো না, তুমি করো না, বাট হি ওয়াজ অ্যাডামেন্ট দ্যাট আই উইল ডু ফর ইট। এবং লাস্টে ওইখান থেকে যে ওয়েলফেয়ার ইকোনমিক্স কনসেপ্ট, হার্ভার্ড এসে ওয়েলফেয়ার ইকোনমিক্স পড়াইতো। তো আমরা বাংলাদেশ থেকে 2-3 জন, পাকিস্তানের কিছু যারা ওই কোর্সে আছে, তারপর ইন্ডিয়ানরা, আমরা ওইখানে তো আর ইন্ডিয়া পাকিস্তান নাই, উই আর অল লাইক স্টুডেন্টস। তো আমরা সবাই করলাম কি লেটস গো, ওটা একটা পদ্ধতি আছে যে হার্ভার্ডে, এমআইটিতে আর টাফটস ইউনিভার্সিটি, এখানে 3000 কোর্স অফার করে। সো ইউ ক্যান টেক এনি কোর্স। যেমন আই টুক এ কোর্স এট এমআইটি অলসো, মাই ডিগ্রি ইজ ফ্রম হার্ভার্ড, এমআইটিতে কোর্স আছে, ওটা ট্রান্সক্রিপ্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমার ডিগ্রি হার্ভার্ডে। তো এরকম করা যায়। তো আমরা উনি হার্ভার্ডে ছিলাম, আরেকটা স্কুলে, আমি ছিলাম কেনেডি স্কুলে, ওটা গ্র্যাজুয়েট স্কুল অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, আর ওইখানে হি ওয়াজ টিচিং ওয়েলফেয়ার ইকোনমিক্স। তো আমরা গেলাম যে এটার বলে আমরা শপিং দ্য কোর্স বিফোর ইউ স্টার্ট দ্য কোর্স। কার সবাই পড়ায় যখন দেশে দেখায় যে কারে কোন কোর্সটা ভালো লাগে, তো আমি এটা নিব। তা আমরা অমর্ত্য সেনেরটা দেখতে গেলাম কেনেডি স্কুল থেকে বাইরে যায়, আরেক জায়গায়, মানে হার্ভার্ডের বেশ দূরে। সেখানে যে দেখি এক ভদ্রলোক, আমি কখনো ভাবতেই পারিনি ও বাঙালি। এরকম একটা বউটাই পরা, স্যুট পরা, ফর্সা, টল, এবং হি ওয়াজ রাইটিং অন বোর্ডে লিখতেছে, হাইলি ম্যাথমেটিক্যাল, বুঝছো? সো আই ওয়াজ সো স্ক্যার্ড। আমরা কেউ ওর ক্লাস নিইনি, আমরা উই কেম ব্যাক এন্ড উই ডিডন্ট টেক অমর্ত্য সেনের ক্লাস। তো ইস্যুটা হলো ওইখানে অমর্ত্য সেন ওয়াজ দেয়ার অ্যান্ড প্রিপেয়ার্ড হিমসেলফ। তখন কিন্তু সে পায়নি, আমি হার্ভার্ড থেকে 89-90-তে চলে আসছি। স্যার বোধহয় 97 দিকে হি ওয়েন্ট ব্যাক টু ট্রিনিটি স্কুল। when he was back in Trinity, তখন সে পিএইচডি তার নোবেল প্রাইজটা পায়। সো ইট ইজ দ্যাটস হাউ। তো আমি যেটা বলতে, এখন আবার হি ইজ এগেইন ব্যাক টু হার্ভার্ড, বাট হি ইজ অলসো সাফারিং, শরীর ভালো না অনেক। ইজ আই থিঙ্ক 90-10। আমি পরে ওনার সাথে দেখা হয়েছিল ঢাকায় আমরা মানিকগঞ্জ সমিতির থেকে তার একটা রিসেপশন দিয়েছিলাম। সো হি কেম এন্ড আই মেট হিম এন্ড ইজ এন অ্যামেজিং পারসন। আমি যেটা থেকে বললাম যে এই ধরনের লোকরা, হাউ দে প্রিপেয়ার্ড দেয়ার ক্যারিয়ার। একটা লোক 1930-তে জন্ম, সে যে কিভাবে নিজেরে এক্সেল করলো, যেখানে গেছে সে প্রফেসরদের সাথে ইন্টারাকশন, এখানে ইন্টারাকশন করতে 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 সি এভরিওয়্যার হি ওয়েন্ট, হি স্টুড ফার্স্ট। সো দিস ইজ অমর্ত্য সেন। মানে আমার ইস্যুটা হলো, মানুষের সবাই অমর্ত্য সেন হয় না, আই নো, কিন্তু আমাদের যে লার্নিংস গুলা ফ্রম হিজ মেমোয়ার্স এন্ড দিস আর অ্যামেজিং, বুঝছো? সো আমি আমার কাছে হইলো যে নিজের থেকে এটা করা দরকার। আরেকটা কথা আমি যেটা বলতে চাই সেটা হলো, জার্মানিতে যেটা আমি হ্যাভ সিন ইন জার্মানি, তারা করে কি, স্কুলে যে পড়ে আমরা সবাই একসাথে পাশ করতে ম্যাট্রিক যাই, তারপরে আমরা কেউ সায়েন্সে যাই, কেউ আর্টসে যাই, এরকম করে ভাগ হয়, বাট ইটস প্রিটি লেট বাই দেন। ওরা করে কি জার্মানিতে, ক্লাস 5-এর পরে ক্লাস 6-এ যখন উঠে, তখন ক্লাস 5-এর এক্সামিনেশনের উপর বেস করে তারা যদি খুব ব্রাইট হয়, তাদেরকে জিমনেসিয়াম বলে। ওদের স্কুলটা হাই স্কুলটা বলে জিমনেসিয়াম। আর যারা নাকি
যারা নাকি অত ভালো না, দে আর গুড ইন হ্যান্ডস অন কাজকর্ম, ওদেরকে করে কি রিয়েল স্কুলে বলে। রিয়েল স্কুলে, স্কুল মানে স্কুল, রিয়েল মানে অ্যাকচুয়াল স্কুল, মানে এখানে কার্পেন্ট্রি, তারপরে রেফ্রিজারেশন, এখানে ইলেকট্রিক্যাল ইস্যুস, ওয়েল্ডিং, বিভিন্ন কাজ যে ট্রেডের, ওইগুলিতে দিয়ে দেয়। নেসেসারিলি যে এরা বেতন কম পায় তা না, এরা বেতন অনেক সময় জিমনেজিয়াম থেকেও যারা যায় তাদের চেয়ে বেশি হয়। কিন্তু ইফ ইউ সি দ্যাট, মানে দুইটা তাহলে হয় কি, তো ওইখানে তারা স্কিল ডেভেলপ করে এবং দে মুভ দেয়ার ক্যারিয়ার ফরওয়ার্ডস। আর এরা এখান থেকে তারা যায়, তারা ইউনিভার্সিটি যায়, দে ডু দের পিএইচডি অ্যান্ড এভরিথিং। সো এই 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 জিনিসটা আমাদের দেশে নাই। আমাদের দেশে যখন যে 10 বছর 11 পরে যখন নাকি ওই ভাব হয়, তখন অলরেডি লেট। যার মধ্যে আমি মনে হয় আমাদের দেশে এইরকম একটা, যার অত ক্যালিবার নাই। ওয়াই শুড আই পুট, ইউ সি হোয়াট ইজ হ্যাপনিং, উই আর পুটিং সো মাচ স্টুডেন্টস, এগুলো শিখি। স্যার বিবিএ পাস করে কি, বি আগে আমাদের সময় ছিল বিএ পাস, এমএ পাস ছিল, এখন বললে বিবিএ। হোয়াট বিবিএ? ইটস লাউজি, দিস ইজ, ইট হ্যাজ নো ইউজ। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিগুলিতে যে বিবিএ কারিকুলাম গুলো হয়, আর কি পড়ায়, আই ডোন্ট নো ওয়াই উই আর হিয়ার। আমার বাসার কেয়ারটেকার আছে মানিকগঞ্জে, ওই ছেলেটা সেকেন্ড বানান, সেকেন্ড ইয়ারের পর সেকেন্ড বানান কর, সেকেন্ড বানান লিখতে পারে না। তো ওরা সেকেন্ড ইয়ারে পড়তেছে বিবিএ। হোয়াট ইজ দিস? সো আমাদের আমি 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 আমার খুব খারাপ লাগে মানে সি ইন্ডিয়া। ইন্ডিয়াতে দেখা যায়, দেখে ইন্ডিয়াতে কিন্তু ও লেভেল কিছুই চলে না, নর্মাল হাই স্কুলে তারা যায়। সি হাউ স্মার্ট দিস পিপল আর, তাদের একাডেমিক্সে তাদের কত এক্সেল করে তারা চলে যায় প্রত্যেক জায়গায়। ইন্ডিয়ানস আর ডমিনেটিং। ওয়াই? আমরা তো একই ব্রিটিশ শাসনের ছিলাম, আমরাও তো ইংরেজি পড়ছি, আমরাও তো স্কুলে গেছি, বাট ওয়াই উই আর ট্রেলিং বিহাইন্ড লাইক দিস? সো আসলে এগুলির জন্য উই শুড রিয়েলি ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা একটা ইস্যু। আর আরেকটা আমি যেটা বলতে চাই যে আহ, আমাদের যেটা নাকি বললাম, আমি যখন আমরা ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটা আমরা রিফর্ম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম করেছিলাম, তখন আই ওয়াজ ইনভলভ উইথ দ্য রিফর্মস। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু বিকাম ডেপুটি সেক্রেটারি, তার আগেই। তখন আমরা এজি অফিসে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে, মানে কল ডেটা ইনফরমেশন হাত দিয়ে লিখতো তখন, হ্যাঁ, বা টাইপ করতো। দেয়ার ওয়াজ নো কম্পিউটার। তো যখন আমরা we try to introduce computer, there were huge মানে commotion that computers are coming, and computers coming of computers mean taking away their job. গরিব মানে যারা নাকি কেরানি টেরানি, বুড়া বিশেষ করে বয়স্করা খুব ভয় পাইতো যে কম্পিউটার আসছে। এবং ইট হ্যাপেন নট হিয়ার অলসো। আপনি যখন নাকি when in United States, when computers came to the table of the secretariat, secretaries, আগে কিন্তু সেক্রেটারিরা ছিল, এখন সেক্রেটারিরা নাই। সেক্রেটারি বলতে হলো পার্সোনাল সেক্রেটারি, পিএস, তারা টাইপ করতো। যখন এই কম্পিউটার আসলে দেবে, তারা দেবে দে থ্রু দ্য কম্পিউটার্স আউট, বিকজ তারা তো কম্পিউটার পারে না ইউজ করতে। কিন্তু ইয়াং জেনারেশন এটা অ্যাকসেপ্ট করেছে। তো আমরা এজি অফিস যখন গেলাম, সো উই ওয়েন্ট, আমি আর ফাইন্যান্স সেক্রেটারি ছিল ডক্টর, পরে ফাইন্যান্স সেক্রেটারি হয়েছিলেন জাকির আহমেদ খান। আমরা দুইজন এজি অফিসে যে বললাম, প্রথম কি বললাম জানো? ইউ উইল লুজ, নোবডি লুজেস জব। দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ইয়াং পিপল তারা সাট করে পিক আপ করলো। আর যারা বয়স্ক লোক, তো তাদের একটু স্লো হয়েছে, বাট উই ডিড নট থ্রো দেম আউট অফ দ্য জব। এন্ড ইভেনচুয়ালি এখন তো সবাই কম্পিউটারে কাজ করে, ডেটা বেস হয়েছে, এটা হয়েছে, সবই ফাইন্যান্স মিনিস্ট্রিতে ইন্ট্রোডিউস হয়েছে। সো দিস ইজ হাউ মানে টেকনোলজি ওয়াজ welcomed, মানে or rather adopted in our work pattern. সো আমার কাছে এই যে, তো আমাদের এই যে এখানে এখন যেটা নাকি ফোকাসের কথা বলতেছিলাম, আমার মনে হয় এখনো আমাদের অ্যাবজর্পশন ইন আইটি সেক্টর এখনো অনেক স্কোপ আছে, বিশেষ করে মানে পুয়ার, দ্যার ইজ এ হিউজ স্কোপ, অ্যান্ড দ্যাট শুড কন্টিনিউ অ্যাপার্ট ফ্রম আদার থিংস। স্যার, ঠিক আপনি আছে। একটা সুন্দর কথা বলেছেন। আমার যদি কি ইনসাইট নিয়ে আপনার এই বক্তব্য, প্রধান প্রধান বিষয় যেটা হচ্ছে, একটা স্টুডেন্টকে নট নেসেসারিলি হি অর শি হ্যাজ টু বি ভেরি ট্যালেন্টেড, বাট অ্যাট লিস্ট হি অর শি শুড ইন্টারেক্ট
উইথ দ্য ফ্যাকাল্টিস, কারণ একজন ফ্যাকাল্টির অ্যাবসলিউটলি। সাথে জানো, এই যে তোমরা ইনিশিয়েটিভটা নিয়েছো না, দিস ইটসেলফ ইজ লিটল somewhat outlandish in our academic environment. বা এটা আমরা কখন, আমাদের সময় তো ছিলই না, there was nothing like that. What you are doing, that's talking with people and sharing experience of talking like talking careers, হ্যাঁ, এই রাইট জিনিসগুলো তো আমাদের এই ধরনের ডিসরাপটিভ অ্যাকশনস গুলো দরকার আছে। দ্যাটস হাউ ইউ চেঞ্জ দ্য সোসাইটি। রাইট রাইট সো আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো আলোচনা করব। আমরা অমর্ত্য সেনের একটা বর্ণাঢ্য ক্যারিয়ার কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে জানলাম। আই থিঙ্ক এই স্টোরিগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে আমরাও যাতে তাদের মতো হতে পারি। হয়তো আমরা তাদের মতো 100% হতে পারবো না, ইফ উই ক্যান ফলো অ্যাটলিস্ট 5 or 10% অফ হোয়াট দে ডিড, আই থিঙ্ক আমাদের লাইফটা খুব ভালো হবে। এ পর্যায়ে আমি আমাদের যে একজন ইউথ লিডার সাইদুর রহমান তিশা, তার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে কি ধরনের ইনভলভ আছেন, বা আপনি কোন কোন স্কিল গুলো ডেভেলপ করছেন ক্যারিয়ার ভালো করে গড়ে তোলা করার জন্য? আম, আমি হচ্ছে একাডেমির পাশাপাশি একটা ক্লাবে জয়েন আছি, যেটা ভাইয়া অলরেডি বলছে, ডি রাইটার সাব ক্লাব। এছাড়া আমি ফার্স্ট ইয়ারে অনেকগুলো ক্লাবের সাথে জয়েন ছিলাম, কিন্তু কোনোটাতে দেখা গেছে কমিউনিকেশন গ্যাপ, কোনোটাতে অ্যাক্টিভিটিস কম। তো এসব কারণে ওই গ্যাপ, মানে ওই গ্রুপ ক্লাবগুলো থেকে একটা ডিস্টেন্স হয়ে গেছে, এখন আর ওই ক্লাবগুলোতে যাওয়া হয় না। বাট আমি এর বাইরে একদম আউট অফ একাডেমি আমি কম্পিউটার রিলেটেড কিছু স্কিল করতেছি। যেমন আমি হচ্ছে ডাটা এন্ট্রি শিখছি, প্লাস হচ্ছে আপনার এখন গ্রাফিক ডিজাইনটা শিখতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে কম্পিউটার স্কিলটা অ্যাটলিস্ট আমাকে কর্পোরেট সাইটে অনেক, যেহেতু আমার মাল্টি ন্যাশনাল ব্যাংক গুলোতে যাওয়ার ইচ্ছা, তো আমার কাছে মনে হয় ওগুলো আমার খুবই ইম্পর্টেন্ট হবে। ওখানে আমি ইন্টারন্যাশনালি বিভিন্ন ইন্টারাকশন করা লাগবে। তো তাই আমি হচ্ছে ওই রিলেটেড স্কিল গুলো, মানে সফটওয়্যার রিলেটেড স্কিল গুলো লাগবে আমার। এছাড়া স্যার যেটা বললো যে নতুন যখন কিছু আসে, যেমন ওনাদের সময় কম্পিউটার যখন আসছে সবাই ভাবছে যে ওইটা হয়তো অনেকে চাকরি নিয়ে যাবে। এখন হচ্ছে এআই আসছে, এখন সবাই ভাবতেছে এআই দিয়ে মানুষ সব কাজ করে নিবে। এখন কোনো স্ক্রিপ্ট রাইটার লাগবে না, এখন কোনো টাইপ রাইটার লাগবে না, এআই কে বলবে হয়ে যাবে। তো বেসিক্যালি কিন্তু আপনি যদি এআই কে ইউজ করতে পারেন, আপনি অনেকগুলো জায়গায় সোর্সফুল হইতে পারবেন। বাট আমাদের এআই লিটারেসিটা নেই। আমার ফিউচার প্ল্যান আছে, আমি এআই এর কিছু কোর্স দেখতেছি, ওগুলো করব। বাট যদি ম্যানেজ করতে পারি। আর রাইট, এই ফ্যান্টাস্টিক। স্যার, আমি এখানে একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার থ্রু আউট ইউর হোল ক্যারিয়ার আপনি অনেক ধরনের হিউম্যান রিসোর্সের সাথে ইন্টারেক্ট করেছেন, এবং আপনি অনেককে দেখেছেন তারা কিভাবে তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করেছে। আহ, আপনি আমাদের তরুণ প্রজন্মকে কিছু সাজেশন দেন যে বর্তমানে কোন কোন স্কিল গুলা তারা ডেভেলপ করবে। যেমন আপনি একটা কথা বলেছেন যে আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা এখন অনেক পিছিয়ে আছে, আমাদের অনেক কিছু শেখার আছে। কমিউনিকেশন এটিকেট, এখান থেকে হয়তো আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অনেক সময় বলি যে ইংলিশ লিটারেসি প্লেজ এ ভেরি ভাইটাল রোল। ইংলিশ ইজ নট জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইটস এ মোড অফ কমিউনিকেশন। এখানে অনেক কিছু করা আছে। সো ওভারঅল যদি স্যার আপনি একটু ধারণা দিতেন যে আমাদের তরুণ প্রজন্ম তাদের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কোন কোন স্কিল গুলো অ্যাপার্ট ফ্রম একাডেমিক নলেজ দে মাস্ট অ্যাকোয়ার। অ্যাকচুয়ালি ইউ সি হোয়াট ইজ হ্যাপেনিং, আজকালকার ছেলেরা, আমরা যখন আমাদের বাবারা কথা বলতেন, আমি আপনার মাঝে মাঝে আমি অফিসে কথা বলি, আমার বাবারা আমার চাচারা কথা বলতো, আমরা না তখন তো ইন্টারনেট ছিল না, হা করে তাকাইতাম, উই ইউজড টু সোয়ালো, যতটুক পারা যায় গিলতাম। শুধু একা না, আমি আমার যে এখানে ইমপ্রেস, আমি যেখানে কাজ করি, আমার কাজিন, আমার আপন খালার ছেলে, ও বলতেছিল যে আমরা যখন আমার বাবার কথা বলতো, যখন কথা বলতো, আমরা ইউজ টু লিসেন এবং লাইক টু সলো। কিন্তু এখনকার ছেলেরা দেখি তারা না ওই মুরব্বী বড়দের সাথে খুব দে ডোন্ট এনজয়। তারা করে কি, অফিসে হয়তো দরজা খুললো, আসলো, ঢুকে গেলে টাস করে রুমে চলে গেল, at best এক একটা সালাম বোধহয় দিবে কি না দিবে, বাট দে উইল নট সিট অ্যারাউন্ড অ্যান্ড লিসেন টু দিস। বাট তাদের ধারণা কি জানো, তারা বলতে ওনারা কি জানে,
ও যা জানে তার 95 times more জানে কম্পিউটার নোজ এভরিথিং, জাস্ট এআই মারবো হয়ে যাবে। সো এটা না, এটা ইট ইজ অ্যাপারেন্টলি ইয়েস, কিন্তু ইউ সি when you very important আজকাল one thing is to know information, okay, and information you are not knowing. আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম তখন একটা কনসেপ্ট ছিল, the half of the knowledge lies in knowing where the knowledge lies, কথা বুঝছো? half of the knowledge lies in knowing where the knowledge-টা কোথায় আছে, Right, এইটুকু জানাটাই right. অর্ধেক নলেজ। না কিন্তু এখন যেমন এই যে আমি একটু যে কাটাস করে খুঁজলাম ইয়েতে, ইউ গেট এ অল ইনফরমেশন না, ওয়েবে যে খুঁজলাম, কিন্তু আগে তো ওরকম ছিল না, আমাদের বই খুঁজতে হতো, কোথায় পাওয়া যাবে, আচ্ছা ওই বইটা আছে ওইখানে যাও। দিস ইজ হাউ উই লার্ন ইন আওয়ার ডেজ, অ্যান্ড ইট ওয়াজ লার্নিং দ্য হার্ড ওয়ে। আমার একটা এক্সাম্পল, হার্ভার্ড একজন বাঙালি প্রফেসর, পরে আমি যখন ছিলাম উনি ওখানে গেছে, সে আমাদের টিচার ছিল ঢাকায়। সে বলতো কি, আমরা দোতলায়, আমাদের ঢাকা ইউনিভার্সিটির দোতলায় আমাদের ছিল পড়াশোনা রিডিং রুম, আর নিচে সব বড় বড় ডিকশনারি, তারপরে এনসাইক্লোপিডিয়া গুলো থাকতো। তো আমরা যখন পড়তাম ডাইনে কিন্তু প্রত্যেক বইয়ের টেবিলে একটা করে এটি দেব সস্তা এটি দেব মার্কা যে ডিকশনারি ছিল। কিন্তু উনি বলতেন কি, দেখো ডোন্ট টাচ দ্যাট এটিবি, এটিবি যে বইটা দেখো না, তুমি কোনো শব্দ জানো না। আর বলে আমি কি করতাম, একটা শব্দ যদি আমি না বুঝতাম, আই ইউজ টু গো ডাউন, যে ওয়েবস্টার বড় বড় বা অক্সফোর্ড ডিকশনারিতে যে ডিটেলস জেনে এসে আবার পড়াশোনা করতাম। 2 লাইন পরে যদি দেখতাম আরেকটা শব্দ বুঝতেছি না, যা চিনি না, হ্যাভ নট হার্ড, আই ইউজ টু এগেইন গো। বলে এই যে কষ্ট করে যাওয়ার, ওঠার আর নামার জন্য যে কষ্ট হইতো, ওই কষ্ট চিন্তা করে আমি এগুলো ভুলতাম না, মনে থাকতো। সি, মানে এইরকম তো আমাদের ছেলেরা করে কি, এরা মনে করে যে সব তো আছে কম্পিউটারে, সো আই ডোন্ট কেয়ার, উই হ্যাভ এভরিথিং, আমরা বের করে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে কি, ইউ আর ইন্টারাক্টিং, এই যে কমিউনিকেশনের কথা বলতো না, you may have information, but how do you process that information and make it presentable to the people? How can you convince people by by your presentation? You don't have the skill of presentation, data আছে কিন্তু প্রেজেন্টেশন জানো না, স্ট্যামারিং করতেছো, ভুল করতেছো, কথা বলতে পারতেছে না, কথা হইতেছে না। সো যে কোনো ভাষা হোক, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউর লিসনার। এই জিনিসগুলা, আমাদের যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, তার জন্যে ভেরি ইম্পর্টেন্ট ইজ ল্যাঙ্গুয়েজ। যে ভাষাই করো, বাংলায় বলো বা ইংরেজি বলো, ইংরেজিটা দরকার, কারণ গ্লোবালি তুমি যদি বাইরে যাও, এক্সপোজার হয়, তো ইউ শুড, ইংরেজি ইজ হেল্পফুল। তার জন্য ইংরেজি বোথ ইকুয়ালি, ডেফিনেটলি বাংলা অ্যান্ড ইংরেজি ইকুয়ালি ভালো চেষ্টা করতে হবে। তাহলে দেখবা মানে তোমার, ইউ ক্যান glide over with all the knowledge that you have and with the communication skill, which is language. যদি তুমি communicate করো, that will be make your life a lot easier. You will be presenting information decently, convincingly. আমার মনে হয় that is a very important thing. This is, আমি যেটা ফোকাস করলাম, ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন স্কিল, দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম অলসো যে আমার আইটি, ইনফরমেশন টেকনোলজি বা এআই, দিস ওয়ার্ল্ড ইজ ট্রান্সফর্মিং ইনটু এআই, এইগুলি লার্নিং এর স্কোপ, মানে ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড মোর। কারণ আমি এখনো মনে করি যে কম্পিউটার রিলেটেড সাবজেক্ট, তারপরে বিগ ডেটা, এআই, তারপরে এইগুলি যদি আমরা, আমাদের হিউজ স্কোপ এখনো আছে, এবং দিস ইজ ওয়্যার আই সি পোটেনশিয়াল of Bangladeshi students going overseas and getting a job. আমি আমেরিকায়, আমেরিকাতে আমার লাইফে বিভিন্ন কাজে, পড়াশোনা, এটা আত্মীয় স্বজনের বাড়ি, অন্তত 30 বার গেছি আমেরিকাতে। এবং আমি যখন ওয়ার্ল্ড ব্যাংক দেখতাম, আমার মনে হয় প্রতি বছর 3 বার যেতাম, 15-20 বার ওয়ার্ল্ড ব্যাংকে। সো আই হ্যাড টু গো টু ইউএস। কিন্তু ইউএসএ দেখি আমি যে অনেক বাঙালি আছে যারা বুয়েট থেকে পাশ করছে, বুঝছো, দে আর ওয়ার্কিং ইন ভেরি ইম্পর্টেন্ট পজিশন, বুয়েট থেকে কম্পিউটারের উপর কাজ করতেছে। অনেক বুয়েটের ছেলেরা,
they really do well in United States, and they have a very large following. বিশাল তাদের যে অ্যাসোসিয়েশন আছে বুয়েটের, ভেরি স্ট্রং। এবং অন্যান্য যে কুয়েট টুয়েটরাও আসে ওদের সাথে জয়েন করে, কিন্তু বুয়েট ইজ ভেরি ভেরি স্ট্রং। সো এটা টেকনিক্যাল নলেজ, আমরা উই ক্যানট বি গুড সেলসম্যান। আমেরিকানরা সেলসম্যানশিপটা কিন্তু আমেরিকানরা নিজেরা রাখে, এই ইন্ডিয়ানদের দেয় সফটওয়্যার আইটি মাইটি এগুলির মধ্যে তাদের ইনভলভ করে। অ্যান্ড বিকজ দে আর ডুইং দে আর গুড অ্যাট ইট অলসো, আমরা আমাদের আইটি টাইটির মধ্যে থাকাটা উইল ইজ মোর should be more rewarding in terms of getting job. You get it? তো তার জন্য আমার মনে হয় দিস ইজ এন এরিয়া, এই আমাদের যে এই ফিলসফি পড়ে আর বাংলা ইংরেজি মানে অ্যাজ এ লিটারেচার পড়ে ইট উইল নট ওয়ার্ক, বাট দিস ইজ ওয়্যার আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো স্যার, আপনার বক্তব্য থেকে ইফ ইউ টেক দ্য বটম লাইন, যেটা হচ্ছে নট জাস্ট আমাদের একটা নলেজ কোন একটা সাবজেক্টে গ্যাদার করবো, আমাদের সেই নলেজ ভালোভাবে প্রেজেন্ট করার সে ক্যাপাসিটি থাকতে হবে। এবং পৃথিবীতে যারা যেখানে গিয়েছে, যারা টেকনিক্যালি খুবই সাউন্ড, আপনি বুয়েট অ্যালামনার কথা বলেছেন, জাস্ট বিকজ দে আর হাইলি কোয়ালিফাইড ইন টার্মস অফ টেকনোলজিক্যাল নলেজ ইস্যুস, তারা সেই জন্য খুব ভালো করছে, নট জাস্ট ইন ইউএসএ, মেবি ইন আদার পার্টস অফ দ্য ডেভেলপড। তারা ভালো করতো, যে কোনো ঢাকায় ভালো করতো তারা, ঢাকাও। বাট দেয়ার আমার খুব ভালো লাগে যখন দেখি, বিশেষ করে ইন নিউ ইয়র্কে যেমন আমাদের বাঙালি জ্যাকসন হাইটস ফ্যাক্টরি, বাঙালিরা পান খেতেছে, এটা খেতেছে, মানে ইউ ডোন্ট গেট। বাট ইউ গো আউট, লাইক আই গো টু মোস্টলি, আমি মিড ওয়েস্টে যাই, আমার ব্রাদার দুইজন আর একজন সিস্টার, মানে এরা তিনজন ওইখানে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়ায়। হ্যাঁ, তারা অল সিনিয়র প্রফেসর, আমাদের বয়স একটু বড় বড়, এখন ছেড়ে দিতেছি, ডিপার্টমেন্ট বয়স হয়ে যাচ্ছে। বাট আমি তো গত 30 বছর ধরে যাওয়া আসা করি ওইখানে, 35 বছর হয়েছে। তো আমি ওইখানে ওইসব মিড ওয়েস্টার্ন লাইক সেন্ট লুইসে, ব্ল্যাকসবার্গ ভার্জিনিয়া বা ডেটন ওহাইও, 3 জায়গায় আমার বেশি বিচরণ হয়। সেখানে সবাই প্রফেশনালস, ওখানে কিন্তু নাই, ওই যে পান খাওয়ার লোক মানে আসে না, জ্যাকসন হাইটস এর লোক ওইখানে নাই। they are all professional, they're either teachers or engineers, বিভিন্ন জায়গায় ডাক্তার, এই কাজই তারা করে। তো সবাই ওয়েল অফ, ভালো, ইউ ফিল গুড, অ্যান্ড মেনি অফ দেম কাম ফ্রম ঢাকা। বুয়েটের থেকে আসে, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটই বেশি, ঢাকা ইউনিভার্সিটিরও অনেকে আসে ইকোনমিক্স পড়ার কিছু। আমার ব্রাদার ইন লরা সবাই ঢাকা ইউনিভার্সিটি, একজন ম্যাথমেটিক্স এর প্রফেসর আর দুইজন ইকোনমিক্স এর, এরা সবাই খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। সবাই পুরা গোষ্ঠী ডক্টর লেখে, এক্সেপ্ট মাই সেলফ। তো আমি যখন হার্ভার্ডে গেছি না, তো আমার You are no less than a doctor, sir. না না না, জোক পান জাস্ট আমি বলি, আমার ব্রাদার ইন ল ওরা সবাই আসলে পিএইচডি করছে আমেরিকায় এবং তারা ডিফেন্স পড়ায়। তো আমি যখন পড়তে গেছি হার্ভার্ডে, তো আমার ওয়ান অফ দেম, দ্য ইয়াংগেস্ট ওয়ান ইজ মাই ফ্রেন্ড অলসো, আমার ফ্রেন্ডের বোনরে আমি বিয়ে করছি মনে করো। তো তো ওখানে বেড়াবার বিয়ে, তোরা না তুমি কোথায় কাজ করো, আগে তো ওই 9/11 হয় নাই, মানুষ দে ইউজড টু বি ভেরি নাইস টু আস, দ্য ইন্ডিয়ানস আর পাকিস্তানি আর বাংলাদেশি। তো তোমরা কি করো? তো বলতে আমি এখানে আই এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট সেন্ট লুইস ইউনিভার্সিটি, আই টিচ ইকোনমিক্স। বাট তখন বলে হোয়াট আর ইউ ডুইং? আই গো টু হার্ভার্ড। তো সবাই না হার্ভার্ডের কথা শুনে চোখটা বড় করে, ইউ গো টু হার্ভার্ড, মানে ইট ইজ আমেরিকাতে গোয়িং টু হার্ভার্ড ফর কমন পিপল ইজ এ বিগ বিগ থিং, বাংলাদেশের মানুষ হয়তো বুঝে না। তো তো ওরা, আমার ব্রাদার ইন ল বলে, আমি তো তোদের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত হইলো আমি, আমার ওয়াইফও তো ডাক্তার, সেও তো ডক্টর লাগে, আমি। তো বললে শোন, আবার তুই সম্পর্ক শোন, তোর masters is more from Harvard is more than our PhD from other university. You are consoling that. তো এরকম আছে। তো আমি একটা ছোট্ট স্টোরি করে শেষ করে দিই। স্যার, আমি দুইটা যে সম্পর্ক কোশ্চেন করবো আমাদের গেস্টকে, তারপর আমি আপনাকে স্যার ফ্লোরটা দিয়ে দিচ্ছি। সাদিয়া, আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, আপনি একটা স্বপ্ন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন, অনেকে থাকে একটা ক্যারিয়ারে নিজের একটা ভালো পরিশ্রম করা, আপনি ইন ফিউচার কোন বিভাগে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান? আপনি কি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে থাকতে চাচ্ছেন না অন্য কোথাও যেতে চাচ্ছেন?
আসলে শুরুতে আমার টিচিং, মানে আমি যখন ফার্স্ট ইয়ারে আসছিলাম, আমার কাছে মনে হয়েছে আমি টিচিং এ গেলে হয়তো আমি ভালো করব বা আমার কাছে ভালো লাগবে। বাট ফোর্থ ইয়ার পর্যন্ত আসতে আসতে আমার কাছে এখন মনে হচ্ছে যে আই থিঙ্ক আমি ব্যাংকিং এ মুভ করবো, মানে আমি ব্যাংক সেক্টর বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মুভ করবো। বিকজ আমার কাছে মনে হয় যে আমি জব ওরিয়েন্টেড হয়তো। আমি আমি কয়েকজনের থেকে বিভিন্ন আইডিয়াস নিছিলাম যে কোন টাইপের প্রফেশন কেমন। তো আমাকে বলছে, ইফ ইউ আর ইনোভেটিভ, গো টু টিচার্স, বিকজ স্টুডেন্টস আর টোটালি চেঞ্জেবল। তারা ট্রেন্ড ফলো করে, তারা কখনো এক ফ্লোতে যায় না। সো ইফ ইউ ওয়ান্ট টু লিড এ জেনারেল লাইফ, you should go to bank sector because or insurance, because totally there's change but very slowly, so you can manage. And as you are a girl, you should go that way. So I think আমি এখন ব্যাংকিং এ যেতে পারি। And we wish you all the best for your career ahead in banking and insurance industry. থ্যাংক No, ইউ no, ভাইয়া। banking is good. You should go for that. I worked in civil service. বিভিন্ন জায়গায় I was secretary to the government. I looked after World Bank operations in Bangladesh. কিন্তু আমি সবসময় একটু ব্যাংকের সাথে আমার engagement because of my অ্যাসোসিয়েশন উইথ ফাইন্যান্স মিনিস্ট্রি। ফাইন্যান্স মিনিস্ট্রিতে যেমন আমি বাংলাদেশ ব্যাংকে যখন এই যে অকশন হইতো, এই যে ট্রেজারি বিল বন্ডের অকশন, আই ওয়াজ জয়েন্ট সেক্রেটারি বাজেট, এই টাকাটা যে অকশন করে টাকাটা উঠায় কার জন্য? সরকারের জন্য তো উঠায়, তার জন্য আমিও বোর্ডে থাকতাম। তো ওইখানে তারপর ধর বিভিন্ন পলিসি ডিসিশনস অফ দ্য ব্যাংকে I think it's not it is good idea. You should go for, and if you like banking, you should go for banking. ব্যাংকিং একটু টাফ হয়, যে মানে ইন দ্য সেন্স দ্যাট অনেক সময় দিতে হয়, ক্যারিয়ার সময় লাগে, মানে লং আওয়ার্স, দ্যাট ইজ ওয়েন ইউ মে হ্যাভ টু মেক সাম স্যাক্রিফাইস। বাট আদারওয়াইজ আই থিঙ্ক ব্যাংকিং ইজ গুড, ইট ইজ রিওয়ার্ডিং, টাকা পয়সা বেটার পাওয়া যায়, অ্যান্ড দ্যার ইজ অলওয়েজ এ স্লো মানে স্টেপিং আপ, অনেক ছোট 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 প্রমোশন আছে। কিন্তু আমাদের সিভিল সার্ভিসে আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এই কিন্তু ওইখানে অনেক প্রতি বছরই এক বছর 2 বছর প্রমোশন হয়। সো ওই প্রমোশন হয়, ইউ গেট সাম পার্কস অলসো, গেট সাম মানি এন্ড নট ব্যাড। Right. স্যার, এক্ষেত্রে আমি আপনার কাছে একটু শেষ প্রশ্ন করতে চাই, এরপরে আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব এবং আমাদের ওয়েবিনারটি কমপ্লিট করে শেষ করে ফেলবো। এই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন হচ্ছে স্যার, অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে ট্রেনিং এ সেরকম ইনভেস্টমেন্ট করতে চায় না। আপনার কাছে কি মনে হয় স্যার, একটা কোম্পানির যে হিউম্যান রিসোর্স আছে তাদের ডেভেলপমেন্টে কি ট্রেনিং এ সেরকম কস্ট করা উচিত, বা সেরকম কি পরিমাণ ইনভেস্টমেন্ট করলে একটা কোম্পানিকে বা একটা কোম্পানির এইচআর কে ভালোভাবে ট্রান্সফর্ম করা যায়? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ইন এইচআর ডিপার্টমেন্ট? this you see, learning is a continuous, মানে কন্টিনিউয়াস লার্নিং না হলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়, কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু লার্ন। হ্যাঁ, কন্টিনিউয়াস ট্রেনিং, কন্টিনিউয়াস লার্নিং, only then you excel. না হলে কিন্তু ইফ ইউ আর, আমরা আমরা তো কেন পরীক্ষা দিই, কেন পরীক্ষা দিয়ে we are proving each year that we have been able to achieve this. কিন্তু আমরা যদি ক্যারিয়ার এইসব ব্যাংকিং এ যে যদি আমরা কোনো ওখানে কিন্তু পরীক্ষা টরীক্ষা আছে, ইউ নো দ্যাট পরীক্ষা আছে, দিজ আর, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট human resource development করার জন্যে there should be continuous effort by the company or the employer or the banks, that is, so that their officers and staff members are continuously learning and excelling themselves with the knowledge and technology that is evolving over time. ঠিক আছে? সো ওই কনটেক্সটে আমি তো মনে করি ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি আপনার human resources development is also important for continuous development of these persons. Yeah. ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার জন্য, এবং আমি সাদিয়া রহমান তিশাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবার আমাদের Thank সবচেয়ে you. মজা একটা রাউন্ডে চলে আসি, এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি What কিছু is that?
আমি কিছু প্রশ্ন করব, খুব কুইকলি অ্যান্সার দিতে হবে। আমি রিকোয়েস্ট করবো ফার্স্টে আরস্তু খান স্যার অ্যান্সার দিবেন, তারপর তিশা আপনি অ্যান্সার দিবেন। কোশ্চেনগুলো এত কোনো কঠিন প্রশ্ন না, জাস্ট সহজ প্রশ্ন। আমরা আপনাদের লাইফস্টাইলের ব্যাপারে একটু জানবো, দ্যাটস অ্যাজ ইট ইজ ভেরি সিম্পল। সো আর ইউ বোথ রেডি ফর র্যাপিড ফায়ার রাউন্ড? Okay, go ahead. Okay. Yes. My first question is your favorite book. The one that I'm now reading. Okay. What's about you, Tisha? Nilanjali. Nilanjali. Okay. Favorite movie? The Trap. The Trap. Okay, very nice movie. What's about you, Tisha? 3 Idiots. Three Idiots. Okay, it's also a very good movie. আহ, ঘোরাঘুরির জন্য কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লাগে, সাগর না পাহাড়? আমার কাছে সাগর ভালো লাগে, মোর প্লেন। You like beaches. You like to go to Hmm. beach. What's about you, Tisha? Sagor. Great, great. Eiffel Tower or Statue of Liberty, the better, the most favorite iconic place? আমি দুই জায়গায় গেছি, বাট আই থিঙ্ক অ্যান্ড দুইটা দেশের সাথে কিন্তু একটা কানেকশন আছে। সো এনিওয়ে, এত নম্বর দরকার নাই। আই থিঙ্ক definitely Statue of Liberty, it has all significance also. Okay. Yeah. Tisha, what's about you? I think Eiffel Tower. Okay, both are mesmerizing places. Tea or coffee? আমি টি। Tea. Okay, both are tea lover. Favorite actor? পিটার ওটুল। Okay, what's about you, Tisha? I don't have one. Okay, maybe you like most of the actors on general basis. You don't have any favorite one. Yeah. Spider-Man or Superman? Your favorite superhero? স্পাইডারম্যান। Okay, Tisha, what's about you? Superman. Okay. আজ রবিবার অথবা কোথাও কেউ নেই, ফেভারিট ড্রামা? আমি তো ড্রামা এখন দেখেছি না, জানি না। Okay, Tisha, if you have seen. I didn't understood the question. ফেভারিট ড্রামা, দুইটা ক্লাসিক্যাল নাটক আছে বাংলাদেশে, একটা হচ্ছে আজ রবিবার এবং কোথাও কেউ নেই। এই দুটার মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে, ইফ ইউ হ্যাভ সিন দোজ? আমি একটাও দেখি নাই। আই থিঙ্ক আমি কোথাও কেউ নেই দেখেছি, and Okay. that's a good one. And I would strongly suggest both of you to watch these dramas. Last but not the least, আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের তিনটা উইশ ফুলফিল করা হবে, which three wishes you want to be fulfilled? You are listing the wish? Uh, I'm not making fulfilling your wishes, but at least I would like to know which three wishes you আচ্ছা, want. আমি আই হ্যাভ এ স্মল লিটল, আসলে একটা উইশ আছে আমার, এটা হয় নাই। সেটা হলো, I traveled many countries in the world, about 40-45 countries in my world. কিন্তু আমি না, আমার একটা ইচ্ছা ছিল কোনো সময় তাহিতি, বিশেষ করে সাউথ মানে পলিনেশিয়ান আইল্যান্ড তাহিতি একটা জায়গা আছে, ওইখানে তাহিতি বা এনি পলিনেশিয়ান বা মেলিনেশিয়ান প্যাসিফিক আইল্যান্ডে আমি আমার ইচ্ছা যে মুনলিট নাইটে হ্যামক যে দুইটা নারকেল গাছের মাঝখানে বাঁধা থাকে, ইউ লাই ডাউন অ্যান্ড হ্যাভ সুইট কোকোনাট অ্যাজ ইউ সি ফার ডাউন ইন দ্য বিচ। চিলড্রেন, এই ছেলেরা, বাচ্চা ছেলেগুলা রাতের বেলা গোসল করতেছে গরমের সময়, এবং ওই গোসল এবং তার কিচিরমিচির শব্দ করছে না, অ্যাজ আই এম হ্যাভিং দ্যাট সুইট কোকোনাট। দ্যাট ইজ মাই উইশ। তা হয় নাই, হবেও না বোধ হয়। আশা করি স্যার অতি শীঘ্র এটা ফুলফিল হবে স্যার। তিশা, your three wishes? I have two. I don't know about
প্রথমটা হচ্ছে যে আমি অনেককে ফ্রিল্যান্সিং করতে দেখি, তো আমার কাছে মনে হয় তারা ঘরে বসে ইনকাম করে জিনিসটা, তাও মানে অনেক তো আমার কাছে মনে হয় এটা একটা কুল প্রফেশন, যদিও এন্টাইটেলমেন্ট নাই, কি থাকে ঘরে বসে থাকে, বাট তাও আমার কাছে কুল মনে হয়। তো আই উইশ আই কুড বি এ ফ্রিল্যান্সার। আর এছাড়া হচ্ছে আমার আপাতত ইচ্ছে স্টুডেন্ট হিসেবে আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আমার ভার্সিটি কমপ্লিট করতে পারি। Hopefully, both of your wishes will be fulfilled and you will be successfully nailing these wishes. আমরা আমাদের ওয়েবিনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা স্কুল অফ অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আমরা অন্টারপ্রেনারশিপ এবং স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে কাজ করছি। অনারেবল আরস্ত খান স্যার এবং সাইদুর রহমান তিশা, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার জন্য। আমি শেষ একটা কথা বলার জন্য আরস্ত খান স্যারকে একটু বলবো, স্যার, if you have any wish for our school of entrepreneurship development as your last comment, we would love to know. You see, আমাদের কিন্তু আমাদের there's a concept where I'm working. I'm the where I get paid for this job that এখন যেটা আমি করি, মানে ম্যানেজিং ডিরেক্টর অফ ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড, বাট there is something called, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। আমি 2-3টা কাজ, যেমন আমি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, সেটার আমি ট্রেজারার, and we mobilize around 100 crore টাকা বছরে, এবং বিভিন্ন জায়গায় স্কলারশিপ, আমরা বেশি স্কলারশিপ দেওয়া হয় যারা জাকাত ডিজার্ভিং, শুধু মানে পুয়ার যারা, তারা। যেমন এই যে ছেলেটা মারা গেছে না, যে প্রথম ছেলেটা মারা গেল, ওর নাম হলো কি, যে রংপুরের আবু কি সাইদ। নাম? আবু সাইদ। আবু সাইদ কিন্তু আমাদের স্কলারশিপ পাইতো, হি ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ আওয়ার স্কলারশিপ। তো যাই হোক, এরকম বিভিন্ন জায়গায় আমরা প্রায় প্রতি বছর 3,500-4 হাজার স্কলারশিপ দেই। এই ধরনের একটা কাজ আছে, এবং আই রিয়েলি এনজয় ওয়ার্কিং দেয়ার অ্যান্ড উই ডু ইট ফর ফ্রি, মানে কোনোই নাই। আরেকটা কাজ আমি করি আমাদের অফিসে ইনিশিয়েটিভ, সেটা হলো বিল্ড বাংলাদেশ বলে একটা কনসেপ্ট আছে। উই আর ট্রাইং টু প্ল্যাটফর্ম, একটা হলো ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে প্রমোট করা। আরেকটা জিনিস যেটা আমরা করি, যে ইয়াং এন্টারপ্রেনার্স যারা আছে তাদের জন্য আমরা স্টার্ট আপ যারা করার চেষ্টা করে, তাদের কিছু টাপোর্টের ব্যাপারে আমরা তাদেরকে ট্রেনিং দেই। আমরা এরকম 7-8টা প্রোগ্রাম করেছিলাম, এখন যে বোধহয় একটা হয় না। অস্ট্রেলিয়ার সাথে একটা কোলাবোরেশন করে আমরা ওই স্টার্ট আপ, ধরো যারা ছোট ছোট স্টার্ট আপ আছে, ওদেরকে আমরা ট্রেন করি, অ্যাকাউন্টিং কেমনে করে, বিভিন্ন জিনিস শেখানো, প্রেজেন্টেশন, এটা করে দিই। এবং যারা ফার্স্ট হয় তাদেরকে ধরো 3,000 অস্ট্রেলিয়ান ডলার, যারা ফার্স্ট সেকেন্ড তারা 2,000, আর যে থার্ড 1,000। দ্যাটস হাউ উই প্রমোট দিস কাইন্ড অফ থিং। তো তোমার এটাও একটি এন্টারপ্রেনারশিপ প্রমোট করার জন্য দিস কাইন্ড অফ এঙ্গেজমেন্ট উই হ্যাভ। এটা একটু আমি একটু দেখতে হবে এখন কি অবস্থা আছে। সো দিস ইজ হোয়াট উই ডুইং, এন্ড দ্যাট ওয়ে আই থিঙ্ক তোমাদের এই যে যেটা the initiative that you are taking, and particularly career talks, it's a good idea, and I think that should be followed. Thank you very much. It was a pleasure to be with you, Mohiuddin, and I appreciate your initiative of contacting me, and we have at last met, and we have, I think, successfully finished our program. Thank So you, thank sir. you very much. We'll be sitting on another day, face to face, inshallah. Inshallah. And Tisha, thank you very much to you as well, because you have come up with some good insights from your end. এবং আশা করি আমরা ভবিষ্যতে আরো অন্য কোনো ইভেন্ট নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত Inshallah. Okay. Good night. Thank you. Assalamu alaikum. Bye bye. আসসালামু আলাইকুম।